এমন কি কখনো হয়েছে যে আপনাকে জলের অভাবে দুশ্চিন্তায় সময় কাটাতে হয়েছে? না হয়ে থাকলে আপনি কিন্তু ভাগ্যবান। উচ্চ দূষণ এবং বৈরী আবহাওয়ার কারণে দিল্লিতে জলের সংকট এখন আর কোনো অবাক করা খবর নয়। একদিকে পরিষ্কার জলের অভাব এবং অন্যদিকে বর্জ্য জল পরিশোধন কেন্দ্রগুলো হয় অকেজো, নয়তো পূর্ণমাত্রায় ব্যবহার করা যাচ্ছে না। আচ্ছা, জলকে আরো বেশি মাত্রায় পুনর্ব্যবহার করা গেলে কি এই সমস্যার সমাধান হতে পারে? চলুন দেখা যাক। ভারতের শহরগুলির বড় মাপের কেন্দ্রীয় জল পরিশোধন কেন্দ্রের 60%ই ঠিকমতো কাজ করে না। সেগুলো পুরনো, রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ এবং রয়েছে দক্ষ কর্মীর অভাব। যদিও বর্জ্য জল শোধনের সম্ভাবনা অনেক। আমরা যদি মোট জলের 30 থেকে 40% পুনর্চক্রায়ন ও পুনর্ব্যবহার করতে পারি, তাহলে গৃহস্থালী কাজে অতিরিক্ত জল পাওয়া যাবে। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য তা অতি গুরুত্বপূর্ণ। সেন্সর এবং ডেটার সাহায্যে একাধিক নতুন সংস্থা বর্জ্য জল শোধনের সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে। সঙ্গম বিহার অঞ্চলের নারীদের জন্য পরিষ্কার জল পাওয়া নিত্যদিনের সংগ্রাম। এখানে 10 লক্ষেরও বেশি মানুষ বাস করেন। এটি এশিয়ার সবচেয়ে বড় অননুমোদিত কলোনি। ভারতের সংসদ ভবন থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকার কিছু অংশ শহরের জল সরবরাহ ব্যবস্থার বাইরে পড়ে। সরকারি নলকূপগুলি মাসে মাত্র একবার চালু হয়। ভূগর্ভস্থ জলের স্তর অত্যন্ত নিচে নেমে গেছে। বাসিন্দাদের একমাত্র উপায় ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করা। সেটি ব্যয়বহুল। এর মাধ্যমে সবসময় চাহিদা মেটানো সম্ভব নয়। নলকূপের জল রান্নার কাজে ব্যবহার করা যায় না। এটা লবণের পরিমাণ খুব বেশি। ফিল্টারগুলি খারাপ হয়ে যায়। দিল্লি জুড়ে জলের অভাব রয়েছে। ভারতের রাজধানী নিজের সার্বিক জল চাহিদার মাত্র 75% মেটাতে পারে। তাছাড়া জল বন্টনও সমান নয়। কিছু এলাকায় প্রয়োজনের চেয়ে বেশি জল পাওয়া যায়, আবার কিছু এলাকায় প্রায় কিছুই মেলে না। পরিষ্কার জলের 30% পর্যন্ত চুইয়ে পড়ে বা অপচয়ের মাধ্যমে নষ্ট হয়। দিল্লিতে জলের যোগান না থাকার কথা নয়, এখনকার সরবরাহের পরিমাণ দিয়ে সবার কাছে জল পৌঁছানো অসম্ভব নয়। এর একটি উপায় হলো উন্নত বর্জ্য জল শোধন ব্যবস্থা। দিল্লির অর্ধেকেরও কম বর্জ্য জল পুনর্ব্যবহৃত হয়, আর শোধিত জলের মাত্র 18% প্রকৃতপক্ষে ব্যবহার করা হয়। 35টি কেন্দ্রীয় শোধন কেন্দ্রের পাইপগুলো জরাজীর্ণ, তার জন্য প্রচুর জল নষ্ট হয়। যেখানে বর্জ্য জল তৈরি হয় তাকে সেখানেই শোধন করা একটি সমাধান হতে পারে। ভারতের কিছু রাজ্যে আবাসিক ও বাণিজ্যিক কমপ্লেক্সে বিকেন্দ্রীকৃত ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লির উপকণ্ঠে অবস্থিত প্রযুক্তি নগরী গুরগাঁওয়ে এই পদ্ধতি ব্যর্থ হয়েছে। সেখানকার বিকেন্দ্রীকৃত ব্যবস্থার 80%ই অকেজো। এর একটি কারণ হলো রক্ষণাবেক্ষণের অভাব। এই আবাসিক কমপ্লেক্সের বর্জ্য জল শোধনাগার দিনে 1,30,000 লিটার বর্জ্য জল শোধন করে। আগে উপস্থিত কর্মীদের দ্বারা এর পর্যবেক্ষণ করা হতো, কিন্তু এখন বেশিরভাগ পর্যবেক্ষণই ডিজিটাল পদ্ধতিতে হয়। দিল্লির সংস্থা ডিজিটাল পানি এই কাজ করে। এই সংস্থা একটি প্লাগ অ্যান্ড প্লে মডেল ব্যবহার করে, যা অঞ্চলের যন্ত্রগুলিকে আধুনিক ডিজিটাল নজরদারি ব্যবস্থার সাথে সংযুক্ত করে। আমরা পুরোপুরি ডিজিটাল বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চাই না। খরচ ও সুবিধা দুই গ্রাহকের জন্য জরুরি। তাই আমরা মিশ্র পদ্ধতি যেখানে প্রযুক্তি কাজে লাগবে সেখানেই তা ব্যবহার করা হবে। কোম্পানির প্রযুক্তি বিশারদ রাহুল সিং সেন্সর ভিত্তিক নজরদারির সুবিধাগুলো জানাচ্ছেন। इसका एक बार डेटा यहाँ पे खोल के चेक। अगर मैं एक स्टार्टिंग से बात करना चाहूँ तो एक बात स्प्रिंग चैम्बर होता है। लाइक आप जब तक वहाँ पे फिजिकली जाके नहीं एड्रेस करोगे, इशू को नहीं देखोगे, आपको पता नहीं लगेगा। तो हमारे डिजिटल पानी हम ट्रैक रखते हैं कितना आया कितना गया, अगर बीच में कुछ लॉस हुआ तो कहाँ हुआ, हम मेजर कर सकते हैं। সংস্থার দাবি, এই ব্যবস্থায় এখন আগের চেয়ে 20% বেশি জল শোধন করা হয়। জলের গুণমান উন্নত হয়েছে এবং শক্তির খরচও উল্লেখযোগ্যভাবে কমেছে। শোধিত জল শৌচাগার এবং বাগানের কাজে ব্যবহার করা হয়। স্থানীয়দের অতিরিক্ত জল কিনতে হয় না। ফিরে আসি সঙ্গম বিহারে। এই অবৈধ বসতিতে বাসিন্দাদের অনেক দাম দিয়ে জল কিনতে হয়। এখানে প্রতিদিন মাথাপিছু মাত্র 45 লিটার জল পাওয়া যায়, কিন্তু 10 লক্ষ বাসিন্দা থাকায় এখানে বিপুল পরিমাণ বর্জ্য জল উৎপন্ন হয়। একটি সাম্প্রতিক গবেষণা জানিয়েছে এখানেও বিকেন্দ্রীকৃত জল শোধন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে পরিস্থিতির উন্নতি করতে পারে। এই বসতির বর্জ্য জলের মাত্র অর্ধেক
দিল্লির কেন্দ্রীয় শোধনাগারে শোধন করা উচিত। সঙ্গম বিহারের অপর অংশটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এর নর্দমা ও বৃষ্টির জল নিকাশি ব্যবস্থাকে সঙ্গম বিহারের বাইরে বনাঞ্চলে থাকা বিকেন্দ্রীকৃত শোধন কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা উচিত। তাতে জল চলাচলে উন্নতি হবে। শোধিত বর্জ্য জল দিয়ে সঙ্গম বিহার সংলগ্ন ছোট হ্রদ ও জলাধারগুলোকে আবার ভর্তি করা যেতে পারে। জলবায়ু সংকটের কারণে বৃষ্টিপাত চরম ভাবাপন্ন হয়ে উঠেছে এবং ভূগর্ভস্থ জল পুনরায় ভর্তি হওয়ার হারও খুবই কমে গিয়েছে। এই অবস্থায় বর্জ্য জলের পুনর্ব্যবহার গুরুত্ব অপরিসীম। একটি গবেষণা অনুসারে ভারতের ৮০% বর্জ্য জল শোধন করে কৃষিক্ষেত্রে সেচের কাজে পুনর্ব্যবহার করা সম্ভব। এতে পানীয় জলের জন্য অনেক বেশি স্বচ্ছ জল সংরক্ষিত থাকবে। একদিকে জলের অভাব, অন্যদিকে একের পর এক ভয়াবহ বন্যা। জলবায়ু পরিবর্তনের কারণে একই সঙ্গে এই দুই ভিন্ন রূপের দেখা আমরা পাচ্ছি এবং অনেক সময় এর সমাধান কিন্তু প্রকৃতিতেই লুকিয়ে থাকে। চলুন যাওয়া যাক জার্মানিতে, যেখানে গাছ ব্যবহার করে আকস্মিক বন্যা প্রতিরোধ করা হচ্ছে এবং এই কৌশল কাজে লাগিয়ে আমরা কিন্তু ভবিষ্যতে বিভিন্ন শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে পারি। নদীগুলো দেখতে এমন হওয়ার কথা নয়। আজকাল বেশিরভাগ নদী সোজা, সংকীর্ণ, শীর্ণ এবং কংক্রিটে আবদ্ধ। কৃষি, শিল্প, পরিবহন আর নদীর ধারে ঘরবাড়ি তৈরির জন্য বহুদিন ধরেই মানুষ নদী ও তার আশেপাশের ভূমিকে বদলে ফেলছে। কিন্তু নদী ও প্লাবনভূমির গুরুত্ব অপরিসীম। জার্মানির লাইপজিগ, ম্যারক্লেবের্গ আর স্কয়ডিৎস শহরগুলো একটি বড় প্লাবনভূমির উপর অবস্থিত। এখানে রয়েছে মধ্য ইউরোপের নগরাঞ্চলের অন্যতম বড় নদী সংলগ্ন বন। জার্মানির প্রধান নদীগুলোর অনেক প্লাবনভূমি এখন আর অতিরিক্ত জল ধরে রাখতে পারে না। জলের প্রবেশ আটকানোর জন্য নির্মিত বাঁধগুলোই এর জন্য দায়ী। অবশিষ্ট প্লাবনভূমি কৃষিজমি ও ঘরবাড়ির দখলে। ইউরোপের বেশিরভাগ প্লাবনভূমি কম বেশি ক্ষতিগ্রস্ত ধরে নেওয়া যায়, কিন্তু বাস্তুতন্ত্রে এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কার্বন শোষণ ও আবদ্ধ করার মাধ্যমে প্লাবনভূমি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। বাঁধ উপচে পড়তে বা ভেঙে যেতে পারে, কিন্তু অক্ষত প্লাবনভূমি আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে রাখে। ক্ষতিগ্রস্ত প্লাবনভূমি আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব নয়। পরিবেশবিদ মাথিয়াস শোলস কয়েক দশক ধরে নদী ও উপকূলীয় জলাভূমির ভূমিকা নিয়ে গবেষণা করছেন। Vor 40 Jahren wurde bereits festgestellt, dass dieser Auwald also einen Austrägungsprozess eben hat. Das heißt also, dass eben viele Bäume hier eben sich entwickeln konnten, die nicht mehr hochwasserresilient sind. Das heißt also, die auwaldtypischen Baumarten verdrängen. উদাহরণ হিসেবে বলা যায়, এলম বা ওক গাছ বন্যা ও খরা দুই পরিস্থিতি মেপল গাছের তুলনায় ভালোভাবে সামলাতে পারে। মাটি থেকে আর্দ্রতা শোষণ করে আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে পারে। গবেষকেরা দশকের পর দশক ধরে বসন্তে বনের একটি ছোট অংশকে ইচ্ছাকৃতভাবে প্লাবিত করতে শুরু করেন এবং কি ঘটে তা পর্যবেক্ষণ করেন। Wir haben feststellen können, dass wir bis zu 3 Monate länger feuchte Verhältnisse im Wald dadurch eben auch in Dürrezeiten eben aufrechterhalten können. Dass sich eben dieser Auwald eben wieder auf diese feuchteren Verhältnisse, dynamischeren Verhältnisse einstellt und gleichzeitig andere Arten, die hier nicht reingehören, eben zurückgehen und dadurch eben Platz und Licht für die auwaldtypischen Baumarten und Tier- und Pflanzenarten eben ermöglichen. অতিরিক্ত জল সামলানোর জন্য বনকে আবারও প্রস্তুত করার কাজটি করেন গবেষকেরা। Wenn Bäume, auch wenn sie überflutungsresistent sind, wenn sie über lange Zeiten eben kein Hochwasser sehen, dann vergessen die auch so ein bisschen, dass sie eigentlich dagegen eben ankommen. বাস্তুতন্ত্র কিভাবে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে 3 দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ তথ্য তা দেখাচ্ছে। জল স্তর নিয়ন্ত্রণ করার পর কত দ্রুত বন পুনরুদ্ধার হয়েছে তা দেখে গবেষকেরা অবাক হয়েছিলেন। রাইনার ওয়ার্নার লাইপজিগের সবুজায়ন ও জলাভূমি বিভাগের একজন প্রকৌশলী। Bereits Ende der 90er Jahre hat die Stadt Leipzig begonnen, alte Rinnensysteme in der Aue, wie zum Beispiel hier den Burgauenbach, wieder zu verbinden und an die Hauptgewässer anzuschließen, sodass der Wald wieder Wasser bekommt. কিছু স্থানে বাঁধ কেটে জল প্লাবনভূমিতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। Wir sehen deutliche Erfolge bei dem Anstieg der Grundwasserspiegel, die messbar und nachgewiesen sind, dass bereits bei so einem kleinen Gewässer bereits deutliche Erfolge nach kürzester Zeit hier im Wald sichtbar sind und messbar sind.
আগামী ৩০ বছরের মধ্যে প্লাবনভূমি পুনরুদ্ধার করতে 2018 সালে সম্মত হয়েছে এনজিও এবং শহর ও স্থানীয় কর্তৃপক্ষ। Wir haben hier, man sieht das sehr gut, wenn man sich anguckt, das Feld relativ weit weggerückt vom Waldrand, sodass hier ein riesiger Korridor entsteht, wo das Fließgewässer sich auch frei entfalten darf. ক্রিস্টিয়ানে ফ্রোবার্গ পুরনো এই নদীখাতটিকে পুনরুজ্জীবিত করার দায়িত্বে ছিলেন। Wir haben eben dann immer wieder so Austrittsstellen, wo, wenn dann das Hochwasser kommt, das im Prinzip ansteigt und dann hier über das ganz leichte Ufer treten kann und direkt in den Wald fließt. Das heißt, wir können mit den neu gewonnenen 5,5 Kilometern, die wir wirklich dieses Jahr erst beendet haben zu bauen, ungefähr 45 Hektar Auwaldfläche fluten und das mehrmals im Jahr. এরই মধ্যে মাছ ও বিরল প্রজাতির পোকামাকড় এখানে বসতি করেছে। বনকে পর্যাপ্ত পরিমাণে প্লাবিত করার মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাওয়াই কঠিন কাজ। একে আরও বেশি জল ধারণ করতে হবে, আবার নজর রাখতে হবে তা যেন অত্যধিক প্লাবিত হয়ে পুরো বাস্তুতন্ত্রের বদল না ঘটায়। একই সঙ্গে অন্যান্য স্বার্থও বিবেচনা করে দেখতে হবে। Wir befinden uns hier in einer Großstadt, das heißt also, hier sind eine ganze Menge Interessen und auch Nutzung im Wald und insbesondere auch die Erholungsnutzung ist sehr, sehr wichtig. Das heißt, wenn wir hier Flächen unter Wasser setzen und bestimmte Wege nicht mehr begehbar sind im Frühjahr, wenn eben Hochwasser kommt, dann müssen wir darüber aufklären, müssen wir informieren oder auch Alternativen eben anbieten. Ne? Allerdings haben wir eben erfahren, dass hier auch eine sehr hohe Akzeptanz eben bei der Bevölkerung eben da ist, die eben damit auch sehr kreativ umgeht. এলাকার কৃষকদেরও বন্যা পরিকল্পনা সম্পর্কে বোঝানোর প্রয়োজন ছিল। Wasser in die Landschaft bringen heißt nicht unbedingt, dass man auch die landwirtschaftliche Nutzung aufgeben muss, man muss sie nur anders gestalten. Also das heißt, dass ich vom Acker zu einer Bodenweide eben letztendlich kommen muss, aber das muss entsprechend auch honoriert werden. আগামী 10 থেকে 15 বছরে নদীর 16 কিলোমিটার লম্বা পুরনো শাখা পুনরুজ্জীবিত করা সম্ভব। শুকনো অংশগুলোকে আবার সংযুক্ত করা হবে এবং মূল প্লাবনভূমির অন্তত 30% এলাকা আবারও জলের নিচে থাকবে এবং এর চেহারা বদলে এরকম দেখতে হবে। এমন প্রকল্প অবশ্য ব্যয় সাপেক্ষ। জমি কিনে নিতে এবং পুনরুদ্ধার করা নদী পারাপারের জন্য নতুন সেতু ও প্রবেশপথ নির্মাণ করতে লাইপজিগ শহর এরই মধ্যে 65 লক্ষ ইউরো ব্যয় করেছে। কিন্তু এই খরচ যুক্তিযুক্ত। বন্যা ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ। নদীর মাধ্যমে সৃষ্ট বন্যায় ক্ষতির পরিমাণ এই শতাব্দীর শেষে 680 কোটি ইউরোয় পৌঁছাতে পারে। অধিকাংশ বড় ইউরোপীয় শহর প্লাবনভূমিতে অবস্থিত। কিছু শহর ভবিষ্যতে বন্যার কারণে গুরুতর ক্ষতির সম্মুখীন হবে পূর্বাভাস এমনটাই বলছে। সেই সঙ্গে জলপথগুলো যেভাবে পরিবর্তিত হয়েছে তা বন্যার ঝুঁকি কমাচ্ছে না, বরং বাড়াচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি প্রকৃতি পুনরুদ্ধার আইন গ্রহণ করেছে। প্রায় সব ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করাই এর লক্ষ্য। Man sieht, was Extremereignisse auch für monetäre Schäden letztendlich für unsere Gesellschaft eben bedeuten. Und wo wir eben jahrelang letztendlich auch eben am Abarbeiten sind, heißt es, wenn ich eben ein Ökosystem wiederherstelle, dass das eben Investitionen sind, die sind zukunftssicher. ইউরোপের শহরগুলো এই কারণেই প্রকৃতি ভিত্তিক পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে।